the main fundamental rules of English language, that is, according to the subject, the verb is used in a sentence. The verb is used in a sentence. Sentence means a group of words which make a complete sense. We know very well what is sentence. A sentence is a group of words in which you express your mental feelings, your sufferings, your desires. You want to willing your expression through a sentence. A sentence is a group of words which make complete sense. And in a sentence structure, we first of all focus on subject and verb. According to the subject, the verb is used in a sentence. তো ফার্স্ট অফ অল এই জিনিসটা শিখতে হবে যে সাবজেক্ট কে দেখে তুমি ভার্ব বসাতে পারছো কি পারছো না। এই জায়গাটা শিখে গেলে তোমার কোনো সেন্টেন্স লেখাতে ভুল হবে না। বাকি আদার্স যেগুলো থাকে সেগুলোতে মেজর কোনো ভুল থাকে না, ঠিক আছে। যে ভুল এখানে সেরকম ভুল কি থাকে, কোনো প্রিপোজিশনে ভুল থাকলো, কোনো আর্টিকেলসে ভুল থাকতে পারে, কোনো অবজেক্টের জায়গাতে ধরো আমি ভুল মানে অবজেক্টের জায়গাতে সাধারণত ভুল থাকে না, ওই আর্টিকেল প্রিপোজিশন এগুলোতে থাকতে পারে। মেইন যে ভুলগুলো থাকে এরর্স, একটা সেন্টেন্স তুমি ঠিকঠাক লিখতে গেলে মেইন যে জায়গাটা শিখতে হবে যেটা হচ্ছে এগ্রিমেন্ট অফ দ্য সাবজেক্ট এন্ড ভার্ব। এই জায়গাটা যাদের স্ট্রং তারা কোনো সেন্টেন্স লেখাতে ইংলিশে ভুল হবে না। এমন ভাবে আই সাইডটা বানাতে হবে, মানে দেখে পরে যেন তুমি বুঝতে পারো যে এই জায়গাটা ভুল আছে। তোমাকে প্র্যাকটিসটা এই লেভেলে নিয়ে আসতে হবে। কম্পিটিটিভ ইংলিশ মানে কি, সেন্টেন্সটা পড়ে তোমাকে বুঝে নিতে হবে যে এই জায়গাটা ভুল আছে। এই অ্যাজাম্পশনটা দরকার, ঠিক আছে। এই অ্যাজাম্পশনটা দরকার যে কোন জায়গাটা ভুল আছে এবং কোন কোন জায়গায় ভুল থাকবে সেগুলো রেগুলার প্র্যাকটিস কয়েকটা সেশন তুমি করো, তুমি বুঝে যাবে যে এই জায়গাগুলোতে ভুল হতে পারে। তাহলে সাবজেক্ট কে দেখে ভার্ব হবে এরকম ভাবে লিখে রাখবে, সিঙ্গুলার সাবজেক্ট অলওয়েজ টেক্স সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট অলওয়েজ টেক্স প্লুরাল ভার্ব। এটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল রুলস অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো সাবজেক্টের জায়গায় কারা বসে, সাবজেক্টের জায়গায় একটা সেন্টেন্সের নাউন বসতে পারে, সাবজেক্টের জায়গায় প্রোনাউন বসতে পারে, আর সাবজেক্টের জায়গায় কোনো ফ্রেজ বসতে পারে, PHRASE। ফ্রেজ is a group of words just like sentence. Phrase is also a group of words just like sentence. Phrase is a group of words which make sense but not a complete sense. Phrase এর মধ্যে কি থাকে না, not complete sense, not a complete sense. Friends always defines not a complete sense. Complete sense কিন্তু এখানে থাকে না ফ্রেজের ক্ষেত্রে। ফ্রেজের ক্ষেত্রে থাকে without finite verb, without finite verb. A phrase is a group of words without finite verb, যার মধ্যে কোনো finite verb থাকে না। finite verb মানে হলো মেন ভার্ব এন্ড অক্সিলিয়ারি ভার্ব। একটা সেন্টেন্সের প্রধান একটা ক্রিয়াপদ থাকে যাকে মেন ভার্ব বলা হয়, আর কিছু থাকে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব যেগুলোকে বলা হয়। তাহলে একটা ফ্রেজের মধ্যে সেরকম কিছু থাকে না এবং সেখানে কোনো সম্পূর্ণ অর্থ আমরা প্রকাশ করতে পারি না, সেটাই হচ্ছে ফ্রেজ। তাহলে একটা সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় কে বসতে পারে, নাউন এক নাম্বার, 2 নাম্বার প্রোনাউন, 3 নাম্বার বলছি কোন একটা ফ্রেজ। যে ফ্রেজটা কি হবে, নাউন ফ্রেজ হবে, ঠিক আছে, acts as a noun. A phrase which acts as a noun is called noun phrase. A phrase acts as an adjective, we call adjective phrase. When a phrase acts as an adverb, we call adverb phrase. So phrase টা এইভাবে আমরা ডিফাইন করব যে ফ্রেজ, হ্যাঁ ক্লাসে আছে লাইভে, এখন আর যেতে পারবো না, ঠিক আছে পরে কথা বলবো। দেখো উইদাউট ফাইনাইট ভার্ব, ফ্রেজের মধ্যে কি থাকে না, কোনো ফাইনাইট ভার্ব থাকে না। ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেক এ সেন্স বাট নট এ কমপ্লিট সেন্স, যেখানে সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না। এবং সাবজেক্ট হচ্ছে মেন পার্ট অফ এ সেন্টেন্স, বাকি আদার্স পোর্শনটাকে প্রেডিকেট বলা হয়, তোমরা জানো। ভার্ব বা আদার্স যদি কিছু সেন্টেন্সে বসে সেই জায়গাটাকে প্রেডিকেট পোর্শন বলা হয়। এরপর হচ্ছে ভার্ব। ভার্বটা নিয়ে ছোট করে একটু বলে রাখি, তারপরেও তোমাদের সাবজেক্ট ভার্বের যে রুলস গুলো আমি পড়িয়েছিলাম সেগুলো একটু রিক্যাপ করে নেবো আজকে।
কারণ এই জায়গাটা ভালো করে না শিখলে তুমি কিছু করতে পারবে না। ভার্ব, ভার্বকে মেনলি আমি একটা তোমাদেরকে ভালো করে লিখবে, গ্রুপে আরেকবার দিয়ে দেবো, ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব, দুটো ভাগ হয়। ভার্ব মিন্স কি, অ্যাকশন ওয়ার্ড, যে শব্দটা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলা হয়। ভার্ব ইজ এন অ্যাকশন ওয়ার্ড। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব এন্ড নন ফাইনাইট ভার্ব। ভার্ব মেনলি টু টাইপস। ফাইনাইট ভার্ব কোনগুলো? ফাইনাইট ভার্ব হচ্ছে মেন ভার্ব আর হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বকে ফাইনাইট ভার্ব বলা হয়, অক্সিলিয়ারি ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে তোমার কোনগুলো? জিরান্ট, পার্টিসিপাল আর ইনফিনিটিভ, এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এগুলোকে কি বলা হচ্ছে? নন ফাইনাইট ভার্ব। এগুলো পরে শিখবে, এগুলোর উপরে আরো থাকে কিছু কিছু জায়গাতে, তো সেগুলো পরে দেখাবো। মেন ভার্ব এটা শেখার কিছু নেই, প্রধান ক্রিয়াপদ একটা সেন্টেন্সের। হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব কয়েকগুলো ভাগ হয়, যে ভাগগুলো এরকম: ডু ভার্ব আছে, হ্যাভ ভার্ব, তারপর হচ্ছে বি ভার্ব, আরেকটা হচ্ছে মোডালস ভার্ব। এগুলো আমি আগে ক্লাসে বলেছি। মোডালস ভার্ব আছে। ডু ভার্ব কোনগুলো? ডু, ডাজ, ডিড। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো। বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর। পাস্ট টেন্সে কি হয়? ওয়াজ, ওয়্যার, এগুলো। আর মোডালস ভার্ব গুলো ক্যান, কুড, শ্যাল, শুড, ওইগুলো। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলো হচ্ছে মোডালস ভার্ব। এছাড়াও ইউজ টু আছে, অট টু, নিড টু, এরকম কিছু মোডালস ভার্ব আছে। এখানে আগের দিন যেগুলো করেছিলাম তার মধ্যে দেখো কয়েকটা মার্ক করছি, যেগুলো করতে পারছে কিনা দেখো। কোয়েশ্চেন নাম্বার 9, নাইন, 16, 16, বাকিগুলো একটু অন্যরকম আছে। একটা রুলস করলে হয়তো 3, 4, 5টা হয়ে যাবে। এই সেটটাতে একটু অন্যগুলো আছে বেশ। ঠিক আছে, দুটোই আছে মোটামুটি, বাকিগুলো নেই। অ্যান্সার গুলো দিয়ে দিয়েছে দেখো, হয়েছে। এরপর দেখো নেক্সট। তাহলে রুলস 1, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কোন চ্যাপ্টার আমরা পড়ছি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই চ্যাপ্টারটা একাডেমিক সেশনে আমরা অনেকে মিস করে যাই, আমি যাতে করে ইংলিশের প্রতি আমাদের দুর্বলতাটা থেকে যায়। যেখানে এটাকে হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্স মানে বাক্য বিন্যাস, বাক্য কিভাবে লিখতে হয় এটা শিখতে হবে। প্রথমত যে রুলসটা পড়েছিলাম আগের দিন, আমরা একবার রিক্যাপ করে দিচ্ছি, লিখে রাখবে। পয়েন্ট টু সিঙ্গুলার সাবজেক্ট, পয়েন্ট টু সিঙ্গুলার সাবজেক্ট জয়েন্ট বাই কনজাংশন। যখন দুটো সিঙ্গুলার সাবজেক্ট কোন একটা কনজাংশন দিয়ে যুক্ত হয়, we use plural verb.
পয়েন্ট টু সিঙ্গুলার সাবজেক্ট জয়েন্ট বাই এ কনজাংশন। যখন দুটো সিঙ্গুলার সাবজেক্ট কোনো কনজাংশন দিয়ে যুক্ত হবে, উই ইউজ প্লুরাল ভার্ব। কি ভার্ব ইউজ করব? প্লুরাল ভার্ব ইউজ করব। দুটো সাবজেক্ট যখন একটা ভার্ব দিয়ে ইউজ হবে, যে ভার্বটা সবসময় প্লুরাল ভার্ব হবে। দুটো সিঙ্গুলার সাবজেক্ট যখন কোনো ভার্ব যুক্ত হবে মাঝে, সেখানে আমরা কি ভার্ব ইউজ করব? প্লুরাল ভার্ব ইউজ করব। এক্সাম্পল কি বলছিলাম? এরকম, দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি ওয়ার ডেলিভারিং এ স্পিচ। এখানে দুটো আর্টিকেল আছে, দেখো, দা প্রিন্সিপাল অ্যান্ড দা সেক্রেটারি, দুটো আর্টিকেল শুরুতে, এন্ড টু ডিফারেন্ট সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট। দুটো সিঙ্গুলার সাবজেক্ট যখন কোন একটা কনজাংশন দিয়ে যুক্ত হচ্ছে, পয়েন্ট টু সিঙ্গুলার সাবজেক্ট জয়েন্ট বাই কনজাংশন। জয়েন্ট বাই কনজাংশন, এখানে অ্যান্ড যে কনজাংশনটা ইউজ করা হলো, রুলসটা, টু সিঙ্গুলার সাবজেক্ট জয়েন্ট বাই কনজাংশন উই ইউজ প্লুরাল ভার্ব। এই ভার্বটা কি ভার্ব? প্লুরাল ভার্ব। Point to singular subject joined by conjunction we use plural verb. যখন দুটো সিঙ্গুলার সাবজেক্ট একটা কনজাংশন, the poet and painter and ধরো painter, the poet and painter are very hardworking. এখানে ভুল আছে? বলো, এই সেন্টেন্সটা কি ভুল আছে? সেকেন্ড সেন্টেন্সটাতে কি ভুল আছে? দেখো, এখানে পুরোটাই একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা সিঙ্গুলার, তাহলে এই ভার্বটা ইজ হবে। Here the poet and the painter is the same person. এখানে আর্টিকেলটা ছিল বলে আলাদা হয়েছিল দুটো সাবজেক্ট, না হলে দ্য প্রিন্সিপাল এন্ড সেক্রেটারি ইজ এ সেম পারসন হয়ে যেত। কারণ আর্টিকেল দেখতে পাচ্ছ কিরকম ভাবে চেঞ্জেস করছে। এখানে লিখে রাখতে পারো, হিয়ার দ্য পোয়েট অ্যান্ড পেইন্টার, দ্য পোয়েট অ্যান্ড পেইন্ট সেম পারসন, is a same person. Here the poet and the painter is a same person. তাহলে রুলস টু, 2 নম্বর রুলস কি বলেছিলাম মামনি বলো তো? 2 নম্বর রুলস কি বলেছিলাম? তারপরে রুলসটা কি বলেছিলাম?
ইচ অফ, এভরি অফ, ইদার অফ, নিদার অফ একটা সেন্টেন্সের শুরুতে থাকবে। and after these kind of স্টার্টিং, মানে এগুলো দিয়ে যদি স্টার্টিং হয় তাহলে যে ভার্বটা বসবে সেই ভার্বটা সিঙ্গুলার ভার্ব বসবে। লিখো রুল 2। each of, every of, either of, neither of, one of, এগুলো দিয়ে যদি স্টার্টিং হয় এরপরে কোন ভার্ব বসবে? সিঙ্গুলার ভার্ব। each of the boys is obedient। ইচ অফ যে স্টার্টিং হয়েছে, কিন্তু বয়েজ কে দেখে দেখো ভার্ব হয়নি এখানে। বয়েজ এখানে প্লুরাল সাবজেক্ট, কিন্তু এইখানে সাবজেক্ট হিসাবে প্লুরাল নাউন, কিন্তু বয়েজ কে দেখে এখানে ভার্ব কিন্তু হয়নি। এখানে ইচ অফ আছে বলে এই পুরো সাবজেক্টটাই সিঙ্গুলার সাবজেক্ট হয়ে গেল এবং ভার্বটা সিঙ্গুলার ভার্ব হয়ে গেল। ঠিক আছে, ইচ অফ, এভরি অফ, ইদার অফ, নিদার অফ, কিছু জিনিস মনে রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 3 কি বলেছিলাম? 3 নম্বর রুলস দেখো দেখো, আইদার অর, neither nor, as well as, together with, along with, এগুলো দিয়ে যদি স্টার্টিং হয় সেন্টেন্স তাহলে নিয়ারেস্ট, নিয়ারেস্ট নাকি ফার্স্ট সাবজেক্ট? হ্যাঁ, the verb is used, the verb is used according to the first subject, according to the first subject, ফার্স্ট সাবজেক্ট কে দেখে ভার্ব হবে। দেখো এরকম ধরো এক্সাম্পলটা হয় যদি, either he or his friends is coming, either he or his friends, either the or দিয়ে হচ্ছে না, neither nor, as well as, together with, along with, এগুলো দিয়ে সেন্টেন্স হলে এরপরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা ফার্স্ট সাবজেক্ট, মানে ফার্স্ট সাবজেক্ট কোনটা? এটা হি, এই হি কে দেখে এখানে ভার্বটা বসবে, হি কে দেখে এখানে ভার্বটা সিঙ্গুলার ভার্ব হবে। ভার্ব ইজ ইউজড অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট সাবজেক্ট। এরপরে নিয়ারেস্ট সাবজেক্ট কে দিয়ে বলেছিলাম দেখবে কি, নট অনলি বাট অলসো, তাই তো? নট অনলি বাট অলসো দিয়ে যদি সেন্টেন্স হয়, নট অনলি বাট অলসো, ঠিক আছে, এরপরে কি ভার্বটা বসবে? ভার্ব ইজ ইউজড, ভার্ব ইজ ইউজড অ্যাকর্ডিং টু দা নিয়ারেস্ট সাবজেক্ট, অ্যাকর্ডিং টু দা নিয়ারেস্ট সাবজেক্ট।
not only he but also his friends are obedient। তবে হি কে দেখে এখানে বসলো না, এখানে হিজ ফ্রেন্ডস, এখানে প্লুরাল সাবজেক্ট, এই প্লুরাল সাবজেক্ট কে দেখে এই ভার্বটা হয়ে প্লুরাল ভার্ব। নট অনলি বাট অলসো, নট অনলি হি শুধুমাত্র সেও নয়, তার ফ্রেন্ডসরাও ওবিডিয়েন্ট। তাহলে হিজ ফ্রেন্ডস এখানে প্লুরাল সাবজেক্ট, সেজন্য ভার্বটা হয়ে গেল কি প্লুরাল ভার্ব। বুঝা গেছে? বুঝতে পারলে এই দুটো রুলস? না পারলে বলতে হবে সাথে সাথে, চুপচাপ থাকলে বুঝতে পারবো না। আচ্ছা, কিছু প্লুরাল লুকিং নাউন আছে, প্লুরাল লুকিং নাউন বাট সিঙ্গুলার ইন ফর্ম। কিছু প্লুরাল লুকিং নাউন আছে, সেগুলো প্লুরালের মতো দেখতে, কিন্তু ফর্মটা কি সিঙ্গুলার, সিঙ্গুলার ইন ফর্ম, বাট সিঙ্গুলার ইন ফর্ম। যেমন এক্সাম্পল, ওই সাবজেক্ট গুলো ম্যাথমেটিক্স, ফিজিক্স, নিউজটা লিখতে পারো, হ্যাঁ, ইকোনমিক্স, পলিটিক্স, কিছু ডিজিজ আছে যেমন মিজেলস, মামস, তারপর কিছু গেম আছে বিলিয়ার্ডস, ডার্টস, এগুলোর পর কি বসে সিঙ্গুলার ভার্ব, এগুলোর পর সিঙ্গুলার ভার্ব বসে, এগুলোর পর সিঙ্গুলার ভার্ব বসে। লিখবে রুলস গুলো। হ্যাঁ, আগে কোনো নিয়ম নেই, এটা যখন সাবজেক্ট হবে, এগুলো যখন সাবজেক্ট হবে, এক্সাম্পল দেখো, সেন্টেন্স দেখো একটা করে প্রত্যেকটা দিয়েছি রুলসে, এখানে দিয়ে দিচ্ছি ম্যাথমেটিক্স ইজ, ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। ম্যাথমেটিক্স সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ধরা হবে, সেই জন্য এখানে সিঙ্গুলার ভার্ব হচ্ছে। ম্যাথমেটিক্স দেখতে দেখো প্লুরালের মতো, শেষে এস আছে, সেজন্য এটাকে প্লুরাল লুকিং নাউন বলা হচ্ছে। ম্যাথমেটিক্স ইজ এ নেম অফ এ সাবজেক্ট এন্ড দ্যাট ইজ এ নাউন। নাউন ফর্ম, নাউন কাকে বলে? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, যে কোনো কিছুর নাম, এটা একটা সাবজেক্টের নাম, সেই জন্য নাউন। এই সাবজেক্টটা সিঙ্গুলার, এই নাউনটা হচ্ছে সিঙ্গুলার, একটা সাবজেক্টকে দেখো বোঝাচ্ছে, তাহলে সিঙ্গুলার নাউন, এবং এখানে ডিনোট হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে। দেখতে প্লুরালের মতো, কেন দেখতে প্লুরালের মতো? কারণ এস আছে শেষে, সেই জন্য আমরা প্লুরাল লুকিং নাউন বললাম। বাট সিঙ্গুলার ইন ফর্ম, প্লুরালের মতো দেখতে হলেও এটা ফর্মটা বলছি আমি সিঙ্গুলার। তাহলে এগুলো মুখস্থ রাখতে হবে, আলাদা কিছু দরকার নেই, যে এইটা যদি শুরুতে থাকে ম্যাথমেটিক্স, এগুলো আলাদাভাবে কোনোভাবে কিছু বোঝার দরকার হবে না তো, অন্য কিছু এরকম ভাবে মনে রাখো যে এগুলো অলওয়েজ সিঙ্গুলার। ম্যাথমেটিক্স এই সাবজেক্ট যদি এরকম ভাবে সিঙ্গুলার আলাদা ভাবে বসে, এটা সিঙ্গুলার হিসাবে ডিনোট হবে, ইজ কনভেইং সিঙ্গুলার সাবজেক্ট। এরপরে যে ভার্বটা বসছে সিঙ্গুলার ভার্ব, এরপর তোমাকে বুঝতে হবে যে সিঙ্গুলার ভার্ব কোনগুলো, এগুলো তো জানতে হবে। সিঙ্গুলার ভার্ব এগুলো আমরা ছোট থেকে জেনেছি, ইজ, এম, এমটা সাধারণত বসে না সিঙ্গুলার হিসাবে, ওয়াজ, হ্যাজ, হ্যাড, ঠিক আছে, যে কোনো মোডালস ভার্ব এগুলো সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসে, ঠিক আছে। তাহলে এগুলো সিঙ্গুলার ভার্ব। আর ওয়্যার এগুলো প্লুরাল ভার্ব, হ্যাভ এটা প্লুরাল ভার্ব। তাহলে সিঙ্গুলার ভার্ব মানে এগুলোর মধ্যে বসবে, যেখানে যেটা দরকার হবে এখানে বসবে। তাহলে এইগুলো যখন সাবজেক্ট হবে, ধরো ফিজিক্স, ম্যাথমেটিক্স এর জায়গায় ফিজিক্স বসতে পারে। নিউজ ইজ,
নিউজ এর পর ইজ বসবে, ঠিক আছে। মিজেলস এর পর ইজ বসবে, বিলিয়ার্স এর পর ইজ বসবে, সিঙ্গুলার ভার্ব বসবে। এগুলো যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, কারণ এগুলো দেখতে প্লুরালের মতো। এই এক্সেপশন বলেই তো আমাদেরকে মনে রাখতে হচ্ছে, এবং এইগুলোই পরীক্ষাতে আসছে। একদম হুবহু মিলে যাবে পরীক্ষাতে। যদি সহজ কোশ্চেন হয় এর মধ্যেই তুমি পাবে, যেগুলো রুলস শেখানো হচ্ছে। যদি একটা দুটো কোশ্চেন তো একটু ট্রিকি দেবে, ঠিক আছে। কিছু কোশ্চেন থাকে, সহজ কোশ্চেন থাকে, যেটা দেখে বেশিরভাগ স্টুডেন্ট মনে করে কোশ্চেনটা খুব সহজ। পরীক্ষার হল থেকে বেরিয়ে দেখবে এই 80+ কাট অফ, 90+ কাট অফ, অনেক রকম কথা শোনা যায়। কিন্তু কিছু কোশ্চেন এমন সহজ থাকে যেটা দেখে মনে হয় যে এত সহজ কোশ্চেন, কিন্তু কিছু কোশ্চেনে কি ট্রিকি কোশ্চেন থাকে যেগুলোতে সবাই ভুল হয় এবং নেগেটিভ মার্কিং এর সব যায়। তাহলে এই সহজ কিছু জায়গাতে তুমি, যেটা সহজ মানে কি, যে কোশ্চেনটা সবাই করেছে সেটা তোমাকে করে আসতে হবে কম্পিটিটিভে, এটাই হচ্ছে রুলস। যে কোশ্চেনটা সবাই করেছে, সবাই ঠিক করবে, সেটা যদি তোমার ভুল হয় তার মানে তুমি কম্পিটিশন করতে পারবে না, ঠিক আছে। কম্পিটিশনে আসতে গেলে সবাই যেটার প্রিপারেশন থাকে, সবাই মানে কি যারা ভালো জায়গাতে আছে, ঠিক আছে, তাদের মধ্যে যারা পড়াশোনা করে তাদের মধ্যে তোমাকে থাকতে হবে। এবং তার জন্য বেসিক যে রুলস গুলো যেগুলো সবাই শিখে, সেই রুলস গুলো তোমাকে মনে রাখতে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস এরকম ভাবে 15 থেকে 16টা রুলস আমি বেসিক্যালি করাচ্ছি। রুলস করালে অনেকগুলো হবে, কিন্তু ওই কতগুলো রুলসকে একসাথে মার্জ করে দিচ্ছি, একসাথে অ্যাড করে দিচ্ছি। যেমন আগেরটাতে দেখালাম অ্যাজ ওয়েল অ্যাজ, ইদার, অ্যাজ ওয়েল অ্যাজ, ইদার অর, নিদার নর, টুগেদার উইথ, এগুলো একসাথে মার্জ করে দিচ্ছি। ওগুলো পরপর মনে রাখতে হবে। এটা খুব সহজ একটা রুলস। দেখো এখানে কি হচ্ছে, এটা সিঙ্গুলার যদি সাবজেক্ট হিসাবে ডিনোট হয়, এরপরে ভার্বটা সিঙ্গুলার ভার্বেই হবে, ঠিক আছে। এরপর যদি এক্সেপশন ব্যাপারটা দেখো, ম্যাথমেটিক্স এর আগে যদি হিজ বসে যায়, হিজ ম্যাথমেটিক্স, হিজ ম্যাথমেটিক্স আর হবে, হিজ ম্যাথমেটিক্স আর ডিফিকাল্ট, ডিফিকাল্ট টু সলভ। হিজ ম্যাথমেটিক্স, এখানে হিজটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। হিজ ম্যাথমেটিক্স মানে কি বোঝানো হচ্ছে, হিজ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, তিনি যেভাবে ম্যাথটা করেন, ঠিক আছে, সেটাকে বোঝানো হচ্ছে। এবং সেই জন্য ভার্বটা প্লুরাল ভার্ব হয়ে যাচ্ছে। ক্যালকুলেশন গুলো প্লুরাল সাবজেক্ট, এখানে এখানে সাবজেক্টটা প্লুরাল হয়ে গেল, কারণ হিজ ম্যাথমেটিক্স বলতে তার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটাকে বোঝানো হচ্ছে, তিনি যেভাবে ম্যাথটা করান, যেভাবে ম্যাথটা সলভ করেন, সেটা হচ্ছে ভেরি ডিফিকাল্ট। তার জন্য আমরা এখানে আর বসালাম। কিন্তু শুধু ম্যাথমেটিক্স এর পর ইজ বস, হিজ ম্যাথমেটিক্স যখন বললো তখন সেটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনকে বোঝাচ্ছে, এবং এই সাবজেক্টটা তখন প্লুরাল সাবজেক্ট, এবং ভার্বটা সেজন্য প্লুরাল ভার্ব। এই এক্সেপশন জিনিসগুলোকে মনে রাখতে হবে, এগুলো পরীক্ষাতে আসে। সে একই রকম ভাবে, হিজ পলিটিক্স ইজ ভেরি করাপ্টেড, হিজ পলিটিক্স আর হয়ে যাবে, হিজ পলিটিক্স আর ভেরি করাপ্টেড, তিনি যেভাবে পলিটিক্স করেন, সে পলিটিক্স এর আইডিওলজিটা করাপ্টেড। এটা প্লুরাল সাবজেক্ট হয়ে গেল, ভার্বটা প্লুরাল ভার্ব হয়ে গেল। চলবে না মনে হচ্ছে, এক্সট্রা ডেটে ক্লাস করা চলবে না, অনেকের অসুবিধা বললেও আছে। আছে ওদের ক্লাস আগে, ক্লাস করে হয়েছে। প্রত্যেকটা সাবজেক্ট হিসাবে যদি এগুলো ইউজড হয় তাহলে এরপরে সিঙ্গুলার ভার্ব বসবে, এটা মাথায় রাখতে হবে। এরপরে যে রুলসটা হবে যেটা বলেছিলাম, কিছু প্লুরাল নাউন আছে যেগুলো অলওয়েজ প্লুরাল ইন ফর্ম, কিছু নাউন আছে যেগুলো সবসময় প্লুরাল। দেয়ার আর সাম নাউনস অলওয়েজ প্লুরাল ইন ফর্ম। সব আস্তে আস্তে বুঝে যাবে, প্যাশেন্স রাখো, সব শিখে যাবে। সাম নাউনস
অলওয়েজ প্লুরাল ইন ফর্ম, সবসময় প্লুরাল ফর্মে লেখা থাকে, যেমন সিজার্স, সিজার্স, ট্রাউজার্স, স্পেকটাকেলস, পিপল, পুলিশ। ঠিক আছে, আর কি বলেছিলাম, ল্যাঙ্গুয়েজ, এগুলো লিখে রাখো। এগুলো সব সময়, যেমন পিপল, দ্য পিপল অফ বিহার, দ্য পিপল অফ বিহার আর ভেরি হার্ড ওয়ার্কিং বা ল্যাবোরিয়াস। দেখো এখানে পিপল অফ বিহার পুরোটা একটা ফ্রেজ, একটু আগে ফ্রেজ বলছিল না, গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেক এ সেন্স বাট নট এ কমপ্লিট সেন্স। এখানে এই ফ্রেজটা হচ্ছে নাউন ফ্রেজ, এবং এখানে সাবজেক্ট কোনটা, পিপলটা। এই প্রিপোজিশনের আগেরটা ভালো করে দেখো, তারপর লিখবে। এই প্রিপোজিশনের আগেরটাকে সবসময় সাবজেক্ট ধরা হয়, এরকম যদি ফ্রেজ থাকে, ইন দ্যাট কেস, এই সময় আমরা কাকে সাবজেক্ট ধরবো, প্রিপোজিশনের আগেরটাকে। তাহলে পিপলটা সাবজেক্ট ধরা হবে এবং তাকে দেখে ভার্বটা বসবে, এই বিহারকে দেখে ভার্ব বসবে না। ঠিক আছে, প্রিপোজিশনের আগে যেটা আছে তাকে দেখে ভার্ব বসবে। তাহলে পিপল কে দেখে যদি সাবজেক্ট এখানে ভার্ব বসে, তাহলে পিপলটা আমরা জানি সবসময় প্লুরাল সাবজেক্ট, এবং এরপরে যে ভার্বটা বসবে প্লুরাল ভার্ব বসবে। ঠিক আছে, বলো, না বুঝতে পারলে। স্বপ্নীল, স্বপ্নীলের তো এগুলো পড়া আছে আগে। হ্যালো। একটু রিভিশন করে নাও এগুলো। তোমার কত নাম্বার থাকছে দেখলাম, 20 নাম্বার, তাই তো? ইংলিশ থেকে 20 আছে, আর জিকে থেকে 10, 30। এটা তো বোঝা যাচ্ছে গীতের ওই ইংলিশ বইটার নাম ভোকাবুলারি ফামগুলো। রিভিশন হবে অনেক। ঠিক আছে স্বপ্নিল, ফ্রেজাল ভাব গুলো পড়বে, ফ্রেজাল ভাব পাঠিয়ে দেবো। ফ্রেজাল ভাব থেকে 5 থেকে 6টা এই পরীক্ষাগুলোতে কোশ্চেন আছে, মিনিমাম 5 থেকে 6টা। হয়েছে রুলস গুলো, এরপর বলবো আর কিছু লেখা ছিল। হ্যাঁ, কালেকটিভ নাউন, আফটার কালেকটিভ নাউন উই ইউজ সিঙ্গুলার ভার্ব। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনের পর সিঙ্গুলার ভার্ব বসে। কালেকটিভ নাউন, সিঙ্গুলার ভার্ব। কালেকটিভ নাউনের পর সিঙ্গুলার ভার্ব বসে। কালেকটিভ নাউন কোনগুলো? কালেকটিভ, মনে রাখবে, দ্য ওয়ার্ড কালেকটিভ মিনস কালেকশন অফ সামথিং। কিছু গ্রুপ বা কালেকশনকে কালেকটিভ নাউন বলা হয়। যেমন ধরো, the jury is the jury was decided an opinion। দ্য জুরি এখানে সিঙ্গুলার সাবজেক্ট, জুরি মানে হচ্ছে গ্রুপ অফ জাজেস, অনেকগুলো জাজকে একসাথে জুরি বলা হয়, গ্রুপ অফ জাজেস। এখানে সিঙ্গুলার ভার্ব হচ্ছে ওয়াজ, এবং এটা হচ্ছে মেইন ভার্ব, তোমরা জানো। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট কে দেখে সিঙ্গুলার ভার্ব বসে, এটা আমরা ছোট থেকে শিখে গেছি। ঠিক আছে, এবং জুরি হচ্ছে এখানে সিঙ্গুলার সাবজেক্ট, গ্রুপ অফ জাজ, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন জুরি, এখানে জুরিটা হচ্ছে কালেকটিভ নাউন, এবং তারপর এটা আমরা কি ভার্ব ইউজ করলাম, সিঙ্গুলার ভার্ব, কারণ রুলসেই বলা আছে যে কালেকটিভ নাউনের পর সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, কিন্তু এখানে এক্সেপশন হচ্ছে যদি এটা ডিভাইডেড সেন্স বোঝায়, বাট হোয়েন
conveys conveys a divided sense. It conveys a divided sense. We use plural verb. যেমন ধরো the jury were decided বা verdict different opinion different বা এটা ভার্ডিক্টেড না করে অ্যানাউন্স করো তো the jury were announced different ভার্ডিক্ট মানে কি বলতো রায় একজন বিচারক যে রায়টা দেয় সেটাকে ভার্ডিক্ট বলা হয় the jury were decided বা announced different verdict আলাদা আলাদা ভার্ডিক্ট আলাদা আলাদা ভার্ডিক্ট দিয়েছে তাহলে এখানে সেই জন্য ওয়্যার বসলো কেন সেন্সটা বুঝতে হবে দেখো এখানে ডিফারেন্ট ভার্ডিক্ট আলাদা আলাদা কিন্তু এখানে কি একটাই ওপিনিয়ন দিচ্ছে অনেকজন জাজ মিলে এখানে যখন একটা ওপিনিয়ন দিচ্ছে তখন এটা সাবজেক্টটা সিঙ্গুলার হলো কিন্তু এখানে অনেকগুলো জাজ কেন ওয়্যার করলাম কারণ প্রত্যেকে আলাদা আলাদা ভার্ডিক্ট বোঝা গেছে in divided sense when the collective noun describes the divided sense we use plural verb হয়ে গেছে এগুলো এরপর দেখো আজকে কয়েকটা রুলস বলছি তাহলে এগুলো করতে পারবে কটা রুলস হলো সাতটা নাকি দেখো এরপর দেখো দেখো কোশ্চেন নাম্বার 4 I you and he লেখা আছে I you and he must offer assistance to the downtrodden I you and he must offer assistance must offer এমন ভাবে প্র্যাকটিসটা হবে যেমন দেখে পরে তুমি বুঝতে পারছো দেখো আমি প্রথমে বুঝে যাচ্ছি যে এই জায়গাটায় অ্যারেঞ্জ নেই আই ইউ অ্যান্ড হি এই ধরনের যদি তিনটে একসাথে থাকে তিনটে পার্সন কি কি পার্সন দেখো আই মানে কোন পার্সন ফার্স্ট পার্সন ইউ মানে কি সেকেন্ড পার্সন আর হি মানে থার্ড পার্সন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন তাহলে এটা কিভাবে অ্যারেঞ্জ হবে এটা অ্যারেঞ্জ হবে যখন এটা অ্যারেঞ্জটা এইভাবে হবে মনে রাখবে 231 231 মানে হচ্ছে প্রথমে হবে সেকেন্ড পার্সন মানে হবে ইউ হি অ্যান্ড আই ভিতরে ঢুকে যায় I, you and he
এটা অ্যারেঞ্জটা কিভাবে হবে? ইউ, হি অ্যান্ড আই, এই অ্যারেঞ্জমেন্টে হবে। কোয়েশ্চেনটা একটু লিখে রাখো, কোয়েশ্চেনটা আগে লেখো, রুলসটা বলছি। লেখো, রুলসটা লেখো। যখন when mentioning, when mentioned লেখো, MENTION, when mentioned persons including oneself, we use, এটা এভাবে লিখে দিচ্ছি তোমাদের মনে রাখতে সুবিধা হবে, 2 3 1। when mentioned persons including oneself, তখন আমরা কি ইউজ করব? সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। এটাকে পোলাইট অর্ডার বলা হয়। পোলাইটলি মানে কি? ধরো তুমি খুব ভদ্র নম্র ভাবে কারোর সাথে কথা বলছো, দ্যাট ইজ কল্ড পোলাইট বিহেভিয়ার। পোলাইট, পোলাইট মিন্স সিম্পল অর্ডিনারি ল্যাঙ্গুয়েজে কিছু বলা, যেটাকে পোলাইটলি বলা হয়। ঠিক আছে? এরপর দেখো কোশ্চেন নাম্বার 17 এ আছে একটা এই ধরনের কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন। জন, আই এন্ড হরি, তাহলে এটা কি হবে? বলো। এখানে তো আর তিনটে পার্সন নেই, কি কি পার্সন আছে? দুটো, সবগুলো ফার্স্ট পার্সন। কোন নাম, সেগুলো কোন পার্সন? কি নামটা যেন তোমার? সোনালি। কোন নাম থাকলে সেটা কোন পার্সন হয় জানো? নাম হচ্ছে থার্ড পার্সন সবসময়। আই আর উই হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন ইউ বা ইউর কোনো ফর্ম, আর থার্ড পার্সন হচ্ছে হি, সি, ইট, দে বা যে কোনো নাম। থার্ড পার্সন যে কোনো নাম হয়। তাহলে জন, হরি, এইভাবে দুটো 2 3 1। আমি কি বলেছিলাম? 2 3 1। দেখো 3 2টা নেই, তাই তো? 2টা নেই, তাহলে কি হবে অ্যারেঞ্জটা? 3 আর 1। প্রথমে 3 আছে তো জন আছে থার্ড পার্সন, তাহলে নাম দুটো প্রথমে লিখে দিতে হবে, জন, হরি অ্যান্ড আই। বুঝা গেছে? জন, হরি অ্যান্ড আই, ফার্স্ট পার্সনটা শেষে হবে। জন, হরি অ্যান্ড আই have finished our studies, have finished our studies। আচ্ছা বলো মামনি, বলো এটা কোন টেন্সে আছে? জন, হরি অ্যান্ড আই, এটা সাবজেক্ট পুরোটাই। এবং এটা আমি একটা রুলস বলেছিলাম না প্রথমে,
টু আর মোর সিঙ্গুলার সাবজেক্ট যখন একটা কনজাংশন যুক্ত হয় তখন তারপরে ভার্বটা প্লুরাল ভার্ব হয়, তাই তো? ঠিক আছে, বলো টেন্সটা কোন টেন্সে লেখা আছে এটা? হুম, বলো বলো। হ্যাভ বা হ্যাজ থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট। প্রথমত প্রেজেন্ট টেন্সে হ্যাভ বা ইউজ হয়, এটা তো জানো। প্রেজেন্ট। হ্যাভ বা হ্যাজ মানে মুখস্থ রাখতে হবে প্রেজেন্ট পারফেক্ট। কি বললাম? প্রেজেন্ট পারফেক্ট। হ্যাড মানে কি মনে রাখতে হবে? পাস্ট পারফেক্ট। ঠিক আছে, হ্যাড মানে পাস্ট পারফেক্ট, হ্যাভ বা হ্যাজ মানে প্রেজেন্ট পারফেক্ট, কোনোদিন ভুললে হবে না। হ্যাভ বা হ্যাজ মানে প্রেজেন্ট পারফেক্ট, আর হ্যাড মানে পাস্ট পারফেক্ট। কি আছে এতগুলো খাতা, এতগুলো কপিতে কি করে? হ্যাভ বা হ্যাজ মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আর হ্যাডটা হচ্ছে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, তাহলে রুলসটা কি বললাম? যখন কোন একটা পার্সন ইনক্লুডিং থাকবে, ইনক্লুডিং ওয়ান সেলফ মানে কি ফার্স্ট পার্সন, আই বলছে মানে কি ইনক্লুডিং ওয়ান সেলফ, নিজে ইনক্লুড থাকছে, এরকম যদি তিনটে পার্সন বা দুটো পার্সন থাকে, পার্সনস ইনক্লুডিং থাকে এবং তার সাথে নিজেও থাকে ইনক্লুডিং, আমরা ইউজ করব এই রেজিমটা 2-3-1। দেখো এটা দিয়ে আরো কয়েকটা কোয়েশ্চেন হয়ে যাবে আশা করছি। চলে যাও কোয়েশ্চেন নাম্বার 27, 27 নাম্বার 27, কোয়েশ্চেন নাম্বার 27। বলো এটা কি হবে? 27। হ্যাঁ হ্যাঁ, সাজিয়ে সাজালে কি হচ্ছে? এটা ভুল আছে, ধরো অ্যারেঞ্জ করতে হবে। কি হবে? কি বললে? আই মানে কোন পার্সন? আমি রুলসে বলেছি ফার্স্ট পার্সন প্রথমে হবে। হ্যাঁ, ইউ হি এন্ড আই। তাহলে রুলসটা ফলো করতে হবে সব সময়। 2-3-1, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। দেখো একটু জানলেই তিনটে রুল, তিনটে কোয়েশ্চেন তুমি করে নিতে পারছো। এই ধরনের পরীক্ষাতে থাকতে পারে। তো তিনটে হলো, আর কোনটা আছে এরকম? আর নেই আশা করছি, তাই তো? চোখে পড়ছে না। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9 করো তো। আজকে শিখালাম রুলসটা। কোশ্চেন নাম্বার 9। হয়েছে? কোন কি হলো কারেকশনটা? কোশ্চেন নাম্বার 9, neither of the two children
said their prayer before going to bed. Neither of, তুমি ভার খুঁজে পাচ্ছ না তাই তো, কোনটা ভার? কিন্তু এটা এরকম হবে না, নিদার হবে, ভুল, এটা ভার্বে ভুল নেই। এখানে দেখো নিদার অফ দ্য টু চিলড্রেন সেড দেয়ার প্রেয়ার আছে, দেয়ারটা হবে না, এখানে হিজ লিখতে হবে, হিজ অথবা হার দুটোই হতে পারে। হ্যাঁ, কারণ এখানে চিলড্রেন মানে কি, চিলড্রেনের কোনো জেন্ডার হয় কি? চিলড্রেন, বেবি, তারপর ধরো স্টুডেন্ট, এইগুলো হচ্ছে কমন জেন্ডার। ডক্টর, এগুলো কমন জেন্ডার। টিচার, কমন জেন্ডার। এগুলো ম্যাসকুলাইন ফেমিনাইন হয় না, দ্যাটস ওয়াই আমরা এখানে হিজ অথবা হার দুটোই বসাতে পারি। ঠিক আছে, তাহলে হিজ যদি অপশনে থাকে হিজ করবে, হার থাকলে হার করবে। কিন্তু এটা বলছে মডার্ন ইংলিশে এটা অ্যাকসেপ্ট করে দেয়ারটা, কারণ টু চিলড্রেন এখানে প্লুরাল হচ্ছে এইভাবে করে, কিন্তু নিদার অফ থাকলে এটা হিজ অথবা হারই করো। ঠিক আছে, আমরা রুলস ওয়াইজ করছি, এখন করো, পরীক্ষাতে অপশন যদি দেয় মডার্ন আরো বেশি হয় ওরা, তখন সেটা দেখা যাবে। দেয়ারটা ইয়ে করে হিজ অথবা হার করো। কোয়েশ্চেন নাম্বার 9 হয়ে গেছে। এরপর কোয়েশ্চেন নাম্বার দেখো 16, 16 নাম্বার কোয়েশ্চেন। Question number 16. Neither Ramesh nor Rajendra has done their work properly. হ্যাঁ, এখানে সিঙ্গুলার সাবজেক্ট তাই তো, তাহলে এখানেও দেয়ার হবে না, দেয়ার ওয়ার্ক হবে না, এখানে দেয়ারটার জায়গায় হিজ ওয়ার্ক হবে। রমেশ হিজ ওয়ার্ক। আমি কি বলেছিলাম, নিদার নর ইদার অর এগুলো দিয়ে যদি সেন্টেন্স হয়, এরপরে যে ভার্ব হয় এগুলো অ্যাকচুয়ালি সিঙ্গুলার হিসাবে ডিনোট হয়। এরপরে যে ভার্ব হয় নিয়ারেস্ট সাবজেক্টকে দেখে হবে, মানে একটাকে ধরা হবে, রমেশকে ধরা হবে, শুরুতে যে থাকবে। কথাটা রিপিটেডলি বলছি আবার, নিদার নর দিয়ে যদি সেন্টেন্স থাকে, নিদারের পরে যেটা থাকছে, প্রথমে যে সাবজেক্টটা থাকছে, ফার্স্ট সাবজেক্টকে দেখে ভার্ব ইউজ হয় এবং ফার্স্ট সাবজেক্টটাকেই ধরা হয়, মানে এখানে রমেশকে ধরা হচ্ছে, দ্যাটস ওয়াই এখানে পরের যে প্রোনাউনটা আছে সেটা আমরা দেয়ার ইউজ করব না, এখানে হ্যাজটা ঠিক আছে, হ্যাজে কোনো ভুল নেই, রুলসটা মিলছে। দেখো নিদার রমেশ নর রাজেন্দ্র হ্যাজ ডান, নিয়ারেস্ট সাবজেক্ট কে দেখে ভার্ব হচ্ছে না, এখানে ফার্স্ট সাবজেক্ট কে দেখে ভার্ব হয়, এখানে দুটোই সিঙ্গুলার যদিও প্রবলেম নেই, কিন্তু একটাকে ধরা হচ্ছে, রমেশকে ধরা হচ্ছে, রমেশকে দেখে এখানে হ্যাজ হয়েছে এবং প্রোনাউনটা এখানে দেয়ার হবে না, এখানে ইজ হবে। ঠিক আছে, বুঝেছো? নিদার নর দিয়ে রুলসটা বুঝেছো, নিদার নর ইদার অর এগুলো দিয়ে যে রুলসটা লিখিয়েছি, নিদারের পর নিদারের পর দেখো রমেশ আছে, এটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট। এই নরের পরে আরেকটা দেখো কি নাম আছে, রাজেন্দ্র বা রাজু লিখে দিচ্ছে। এরপর দেখো হ্যাজ, মানে রুলটা আমি বলেছিলাম নিদার নর যদি থাকে তাহলে ফার্স্ট সাবজেক্টকে দেখে ভার্ব হবে, the verb is used according to the first subject, the verb is used according to the first subject, এটা তো রুলস যে ভার্বটা একে দেখে হবে, তাহলে কাকে দেখে ভার্বটা হচ্ছে, ফার্স্ট সাবজেক্টকে দেখে, দুটোকে ধরা হচ্ছে না, দুজনকে ধরা হলে প্রোনাউনটা দেয়ারই হতো, কিন্তু দুজনকে কি এখানে ধরা হচ্ছে, একজনকে ধরা হচ্ছে, তাহলে হিজ অথবা হার হবে, কারণ হি বা সি এদের অবজেক্ট কি, এদের পজেসিভ প্রোনাউন কি হয়, হিজ অথবা হার। তাহলে এখানে কাকে ধরা হচ্ছে,
রমেশকে একা ধরা হচ্ছে, একজন, দুজনকে ধরা হলে দেয়ারই হতো, একজনকে ধরা হচ্ছে বলে আমরা হিজ অথবা হার করব, কিন্তু রমেশ একটা ম্যাসকুলাইন জেন্ডার, সেই জন্য আমরা হিজ ইউজ করলাম। হারটা হচ্ছে ফেমিনাইন, রমেশ বা রাজু, এখানে কাউকে ধরা, রমেশকে ধরা হচ্ছে, রাজুর সাথে কোনো সম্পর্ক নেই, এগুলো একজনকে ধরে কাজ হচ্ছে। তাহলে একজন সিঙ্গুলার আছে বলে সিঙ্গুলার আমরা ইউজ করলাম পজিটিভ প্রোনাউনটা। প্রোনাউনের একটা ছক আছে, ওটা আমি আবার লিখিয়ে দেবো, তুমি নতুন আছো। তো এখানে হিজ অথবা হার মধ্যে আমরা হিজটা ইউজ করছি, কারণ রমেশ হচ্ছে সিঙ্গুলার এবং রমেশ হচ্ছে ম্যাসকুলাইন ফর্ম। ঠিক আছে, এরপর এই ধরনের কোশ্চেন, কি আর এরকম। চলো প্রথম থেকে করি, তারপর দেখা যাবে। প্রথমের কোশ্চেনটা আছে, দ্য রিসেপশনিস্ট asked me who I wanted to meet in the office. The receptionist asked, রিসেপশনিস্ট মিন্স কোন একটা পাবলিক, যখন যে কোনো কোম্পানির রিসেপশনিস্ট থাকে শুরুতে, যে কোনো শোরুম বা যে কোনো কোম্পানির, যেগুলো কি বলবো বিজনেস, এগুলোকে কমিউনিকেশন বলা হয়। তো একজন রিসেপশনিস্ট যে প্রবলেম হ্যান্ডেলিং করে, পাবলিক ডিলিং করে, সে রিসেপশনিস্ট আস্ক করছে হু আই ওয়ান্টেড টু মিট ইন দ্য অফিস। দেখো মি, প্রোনাউন কাকে বলে জানো? প্রোনাউন, হোয়াট ইজ প্রোনাউন? প্রোনাউন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইনস্টিড অফ এ নাউন। নাউনের পরিবর্তে বসে বা কোন একটা নাউনের প্লেসে বসে, ইন প্লেস অফ নাউন অর ইনস্টিড অফ এ নাউন। তাহলে এখানে দেখো, দ্য রিসেপশনিস্ট asked me who I wanted to meet. I wanted দেখো এখানে ভার, এটা ধরো ছেড়ে দাও, asked me আমাকে জিজ্ঞেস করলো, এটা একটা আলাদা পার্ট অফ এ সেন্টেন্স। এখানে হুটা যাকে বোঝাচ্ছে তার সাথে এখানে মিট হচ্ছে। না, রিসেপশনিস্ট আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কার সাথে, যে আমি কার সাথে মিট করতে চাই। ঠিক আছে, রিসেপশনিস্ট আস্কড মি, এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচে লেখা আছে। ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচ, ন্যারেশন চেঞ্জ করেছে না ছোট সময়, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জের ইনডাইরেক্ট স্পিচ। আস্কড মি জিজ্ঞাসা করলো, ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোশ্চেন। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে ইনডাইরেক্ট স্পিচে লেখা আছে। যখন ন্যারেশন চেঞ্জ করতে না ইনডাইরেক্ট স্পিচে, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্ন থেকে, ধরো এখানে দেওয়া ছিল এরকম, কোশ্চেনটা এরকম ছিল, দ্য রিসেপশনিস্ট সেড টু মি, আমাকে জিজ্ঞাসা করলো, হু আই ওয়ান্ট টু মিট, এরকম ধরো দেওয়া আছে কোশ্চেন মার্ক। এটাকে প্যাসিভ ইনডাইরেক্ট স্পিচে লেখা আছে এটা। ঠিক আছে, বোঝা গেছে? এরপর ব্যাপারটা হচ্ছে, ঘটনাটা দেখো, যেখানে হুটা মাঝে বসেছে, দেখো কার মানে কি, এটা লিঙ্কারের মতো ইউজ হচ্ছে, এটা লিঙ্কার। এখানে যে মিট ভার্বটা হচ্ছে কার সাথে, হুম, যার সাথে মিট করতে চাইছে, হুম, এখানে যে ভার্বটা আছে সেই ভার্বটার এখানে
মিট হুম, কার সাথে। এই মিট ভার্বটার এটা অবজেক্টিভ ফর্ম, অবজেক্ট হিসাবে ইউজ হওয়া উচিত ছিল ফর্ম। এখানে হু না হয়ে এটা হুম হওয়া উচিত ছিল। ঠিক আছে, হুম আই ওয়ান্টেড টু মিট, কার সাথে আমি দেখা করতে চাই। কেন হুম হওয়া উচিত ছিল? কারণ এখানে মিট যে ভার্বটা আছে, সেই মিট ভার্বটার এটা হচ্ছে অবজেক্ট। কি বললাম? এখানে যে মিট ভার্বটা আছে টু মিট, এটা ইজ এন এক্সাম্পল অফ এন ইনফিনিটিভ। আবার বলছি, এটা হচ্ছে এক্সাম্পল অফ ইনফিনিটিভ। টু এর পরে যখন কোনো ভার্ব ফর্ম বসে, টু এর পরে যখন কোনো ভার্ব ফর্ম বসে, সেই ভার্বটা সবসময় ফার্স্ট ফর্ম অর দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেইন ভার্ব বসে, ফার্স্ট ফর্ম অফ দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেইন ভার্ব ইউজ হয়। ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেইন ভার্ব ইউজ হয়। টু এর পরে যে ভার্বটা বসে সেটা সব সময় প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেইন ভার্ব ইউজ হয়। এখানে দেখো হুটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হুটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট হু, হু এর অবজেক্ট কি হুম, হু এর পজিটিভ ফর্ম কি হুজ। এগুলো আস্তে আস্তে শিখবে, প্যাশেন্স রাখো। ঠিক আছে, এরপর আমি বলতে চাইছি এই যে ভার্বটা আছে টু মিট হুম, কার সাথে মিট করতে চাই, এটা হচ্ছে তার অবজেক্ট। এটা সেন্টেন্সটা ঘুরানো আছে। আস্কড মি, আমাকে জিজ্ঞাসা করলো হুম আই ওয়ান্টেড টু মিট, কার সাথে আমি মিট করতে চাই। এখানে হু এর পরিবর্তে আমরা হুম লিখলে বেশি বেটার হবে। দেখো হুমটা কেন এটার অবজেক্টিভ, কারণ এই ভার্বটার অবজেক্ট বলে এখানে হুম হচ্ছে। এখানে আর বেশি বুঝে লাভ নেই, মিনিং বুঝে বোঝো করো যে মিট ভার্বটার এটা অবজেক্ট এবং তার অবজেক্টিভ ফর্ম হুম, সেই জন্য এখানে হু এর পরিবর্তে আমরা হুম বসাচ্ছি। এটার থেকে আর বেশি কোনো রুলস বানানো যাচ্ছে না। ঠিক আছে, এরপরের কোশ্চেনে চলো। অতটা ইম্পর্টেন্ট রুলস নয়, জাস্ট মিনিং বুঝে এটা করতে হলো। পরীক্ষা বহু রকম আছে, ইংলিশ সাবজেক্টে এরকম সবকিছু রুলস আনা যায় না। দেখো তারপর বিটুইন ইউ অ্যান্ড হি, প্রবাবলি হি উড নট কাম এট অল। দুজনের মধ্যে বিটুইন, বিটুইন মানে কি দুজনের মধ্যে হয়। একটা জিনিস মনে রাখবে, একটা ছোট এক্সাম্পল লিখছি দেখো। হি রাইটস এ লেটার টু হিজ ফাদার। হি বা ইট ইজ বিলংস টু মি। দে আর obedient to all. He is known to all. দেখো এই যে একটা জিনিস তোমরা জানো, এই সাবজেক্ট বসছে তারপর ভার্ব, তারপর একটা অবজেক্ট বলে কথা শুনেছো, অবজেক্ট। অবজেক্ট বাংলাতে কি বলা হয়? অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম, কর্তা কর্ম ক্রিয়া। এই অবজেক্ট দু ধরনের হয়, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আরেকটা কি অবজেক্ট, আরেকটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট আর একটা ইনডিরেক্ট অবজেক্ট। অবজেক্টের দুটো ভাগ, ভার্বকে যদি হোয়াট দিয়ে কোশ্চেন করা হয় তাহলে ডিরেক্ট অবজেক্ট পাবো, আর ভার্বকে যদি হুম দিয়ে কোশ্চেন করা হয় তাহলে ইনডিরেক্ট অবজেক্ট পাবো। ভার্বকে যদি হোয়াট দিয়ে কোশ্চেন করা হয়, কোশ্চেন টু দ্য ভার্ব, কি বলছি, কোশ্চেন টু দ্য ভার্ব। ভার্বকে যদি হোয়াট দিয়ে কোশ্চেন করা হয় তাহলে ডিরেক্ট অবজেক্ট পাবো, আর ভার্বকে যদি হুম দিয়ে কোশ্চেন করা হয় তাহলে ইনডিরেক্ট অবজেক্ট পাবো। ঠিক আছে,
ভার্বকে যদি হোয়াট দিয়ে কোশ্চেন করা হয় তাহলে ডিরেক্ট অবজেক্ট পাবো, ভার্বকে যদি হুম দিয়ে কোশ্চেন করা হয় তাহলে ইনডিরেক্ট অবজেক্ট পাবো। Object two types. In objects, we arise a question to the verb by what in direct object and by whom in indirect object. তাহলে ভার্বকে হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করলে ডিরেক্ট এবং ইনডিরেক্ট এই দুটো অবজেক্ট পাই। ঠিক আছে, দেখো হি রাইটস এ লেটার টু হিজ ফাদার, এই যে সেন্টেন্সটা প্রথমে লিখেছি আমি, হি রাইটস এ লেটার টু হিজ ফাদার, এই সেন্টেন্সটাতে হি রাইটস এ লেটার টু হুম, কাকে লেটারটা লিখেছে, হিজ ফাদার, এটা কিন্তু অবজেক্ট, তাই তো, এটা অবজেক্টিভ ফর্ম, কিন্তু এটা এখানে অবজেক্ট নয়, অবজেক্টিভ ফর্ম, এটা লিখে রাখতে পারো, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম বাট নট ইন অবজেক্ট, বাট নট এ অবজেক্ট। এই যে দেখো, ইট ইজ বিলংস টু মি, মিটা অবজেক্ট নয় কিন্তু অবজেক্টিভ ফর্মে লেখা আছে। তোমরা ভয়েস চেঞ্জ করার সময় ছোটতে করেছিলে না, আই এর অবজেক্ট মি, তাহলে মিটা কি ফর্ম, সাবজেক্ট নাকি অবজেক্ট? অবজেক্ট, অবজেক্টিভ ফর্ম। প্রোনাউনের একটা ছক লিখেছিলাম না, আই এর অবজেক্টিভ ফর্ম কি হয়, মি হয়। তাহলে এই যে টু, এই টু এর পরে মনে রাখবে, টু এর পরে সব সময় অবজেক্টিভ ফর্ম বসে। টু এর পরে কি ফর্ম বসে, টু প্লাস অবজেক্টিভ ফর্ম, টু এর পরে সব সময় অবজেক্টিভ ফর্ম বসে। আমি রুলসটা বলবো এখানে, যেটা হচ্ছে অ্যাট অল, অ্যাট অলটাতে ভুল নেই, ভুলটা হচ্ছে বিটুইন ইউ অ্যান্ড হিম হবে, হি এর পরিবর্তে। কারণ হচ্ছে ওই প্রিপোজিশনের পর, প্রিপোজিশনের পর সবসময় অবজেক্টিভ ফর্ম বসে। দেখো ইউটা অবজেক্টিভ আছে আর সাবজেক্টিভ একই, ইউর কোনো ফর্ম চেঞ্জ হয় কি ভয়েস চেঞ্জ করার সময় দেখেছো, ইউর কোনো ফর্ম চেঞ্জ হতে, ইউর কোনো ফর্ম চেঞ্জ হয় না, দুটো ফর্মে সেম থাকে, সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্ম। তাহলে হি, ইউ অ্যান্ড হিম হয়ে যাবে। রুলসটা রেখে রাখো, আফটার প্রিপোজিশন, নাম্বার টু, 2 নম্বর এক্সারসাইজের রুলস, after preposition we use always objective form of the objective form লেখো, after preposition we always use objective form, সব সময় আমরা অবজেক্টিভ ফর্ম ব্যবহার করব, উই এর পর সব সময় অবজেক্টিভ ফর্ম বসবে। ঠিক আছে, উই এর পর সব সময় এই কিসের পর, প্রিপোজিশনের পর, আফটার প্রিপোজিশন নাকি লিখলাম, after preposition we always use the objective form, তাহলে এখানে হিটা কেটে হিম করে দাও, between you and him। আরেকটা জিনিস মনে রাখতে পারো, মাঝে যদি কনজাংশন থাকে, ওই যে বিটুইন ইউ অ্যান্ড, দুদিকের ফর্মটা সেম হয়, এটা একটা ছোটদের মতো মনে রাখো, যে মাঝে যদি কনজাংশন থাকে, মাঝে যদি ওরকম কনজাংশন থাকে, দুদিকে যদি নাউন থাকে সে নাউনের ফর্ম সেম হবে, দুদিকে যদি ভার্ব থাকে ভার্বের ফর্মও সেম হবে। কারণ মানে কি, যদি ভার্বটার সাথে এস যোগ হয় একদিকে, আরেকদিকেও এস যোগ হবে। ঠিক আছে, নাউন যদি দুটোর দিকে সিঙ্গুলার হয়, একটা রুলস এখানে আরো বলে দিচ্ছি, এই যে মাঝে যেটা বললাম, একটা রুলস লেখা তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, আর একটা রুলস এখানে, হি, একটা সেন্টেন্স লেখো, হি রিডস, he reads page after page, the king conquered
The king conquered town after town. Town after town. The king conquered town after town. কি? Page after page, town after town. পাতার পর পাতা সে পড়ছে, খাওয়া দাওয়া বন্ধ। এটা হচ্ছে পেজ আফটার পেজ। তাহলে তখন পেজেস আফটার পেজেস লেখা যাবে না। এখানে একটা রুলস লিখে রাখো, when two nouns joined by a preposition, we use singular form, singular in form. কি ইউজ করব? we use singular in form. We use singular in form. তাহলে একটা রুলস করলাম। আরেকটা জিনিস এমনি মুখে মুখে মনে রাখো, যে মাঝে যদি মানে অ্যান্ড দিয়ে যুক্ত হয় এরকম সেন্টেন্স, দুদিকে দুটো যদি ভার্ব থাকে, সেই ভার্বটা সেম হবে। দুদিকে দুটো নাউন থাকে, নাউনটাও সেম হবে। ঠিক আছে, যাই থাক, দুদিকে কিন্তু সেম হবে। ওইদিকে যেমন প্রোনাউন প্রিপোজিশনের আগে দুদিকে দুটো ছিল না, ওই যে বিটুইন দেখো ইউ অ্যান্ড হিম হলো, ইউটা হচ্ছে অবজেক্টিভ, হিমটাও অবজেক্টিভ। আরেকটা জিনিস মনে রাখতে বললাম, যে প্রিপোজিশনের পর সবসময় অবজেক্টিভ আছে। অনেকগুলো রুলস হয়ে গেছে আজকে, তাই তো? আজকে আর বেশি রুলস আর বলবো না। 3 নম্বর কোয়েশ্চেনটা দেখো, I am sorry to have disturbed you. Hope you will not mind me coming to you at this odd hour. Odd hour মানে কি? অসময়ে। I am sorry to have disturbed you. আমি খুব দুঃখিত তোমাকে ডিস্টার্ব। Odd hour, আশা করি will not mind me coming to you. ঠিক আছে, তুমি কিছু মনে করবে না আমার আশাতে। ঠিক আছে, at this odd hour, এই অসময়ে। ঠিক আছে। ওটা মিটা কেটে মাই করো, মাইন্ড মাই কামিং। কামিংটার আন্ডারলাইন করে নিচে লিখো, কামিংটা হচ্ছে জিরান্ট। কামিংটা আন্ডারলাইন করে লেখো জিরান্ট। হ্যাঁ, হ্যাঁ, হুম। কামিংটা আন্ডারলাইন করে লেখো জিরান্ট। নিচে একটু ছোট করে লিখে রাখো আফটার জিরান্ট। আফটার জিরান্ট, the noun or pronoun should be used
should be used in possessive form. এই ছকটা আমি পাঠিয়ে দেবো, লিখবে, ঠিক আছে? একটা ছক আছে, প্রোনাউন কেস। আর এক দুটো ক্লাস আছে, তোমাকে পাঠাবো, দেখবে। প্রথমের এক দুটো ক্লাস রেকর্ডেড, ওগুলো পাঠাবো, দেখবে, ঠিক আছে? 4 নম্বরটা তো হয়ে গেছে। মাইটা হচ্ছে পজিটিভ ফর্ম, তাই তো? মিটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। মাই বা মাইন, যদি বলা হয় দিস বুক ইজ মাইন, এই বইটি আমার, আর দিস ইজ মাই বুক, দেখো, দিস ইজ মাই বুক, এখানে মাইটা কি অ্যাডজেক্টিভ। দিস ইজ মাই বুক, বুকটা কি ফর্ম? নাউন ফর্ম। কি নাউন বলতে পারবে? বুকটা নাউনের কি কি ভাগ আছে? প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন। তাহলে এটা কি নাউন বটে? বুকটা। এটা কোন বই বলা হলো? প্রপার হবে কি করে? প্রপার মানে কি পার্টিকুলার আর স্পেসিফিক, যদি বলে দেওয়া হতো বইটার নাম, তাহলে প্রপার নাউন। আর এটা হচ্ছে কি নাউন তাহলে? কমন নাউন। বই মানে সমস্ত রকমের বইকে বোঝানো হচ্ছে, টোটাল, হোল ওর গ্রুপ। ধরো টেম্পল বলা হলো, টেম্পল মানে কোন টেম্পলটা? বিভিন্ন টেম্পল আছে, তাহলে টেম্পল, বুক। ধরো কোন একটা বলা হলো রিভার, রিভারটা কমন নাউন, কিন্তু গঙ্গা রিভার যখন বলে দেওয়া হলো তখন সেটা প্রপার নাউন। ধরো সিটি, সিটি মানে হচ্ছে কমন নাউন, কিন্তু ধরো কলকাতা বলা হচ্ছে, তাহলে এটা হচ্ছে প্রপার নাউন। তাহলে এখানে বুকটা হচ্ছে কমন নাউন, এখানে এটা নাউনটাকে কোয়ালিফাই করছে বলে এটা অ্যাডজেক্টিভ। বেসিক জিনিসগুলো আগে না জানলে দেখবে কিছু, এই যারা গ্রুপ সিটি পরীক্ষা দিলে দেখবে কিছু কিছু বেসিক কোশ্চেন আসছে, আন্ডারলাইন বুঝে এটা কোন ফর্মে আছে, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, এই ধরনের কোশ্চেন। এগুলো তো ভুল করে আছে, এই সাধারণত যদি বেসিক গুলো আইডিয়া গুলো না থাকে। কি যে এক্সাম্পল দিয়েছিল, রাম বা রাহুল, নাম দিয়েছিল এই যে ফার্স্ট রানার বা ফার্স্ট কিছু একটা দিয়েছিল, বলছে ফার্স্টটা কি ফর্মে আছে। তাহলে যারা বেসিক জানে তাদের কখনো ভুল হবে না, ঠিক আছে? তাহলে দেখো এখানে এটা, আর দিস বুক ইজ মাইন যখন বলা হচ্ছে, দিস বুক ইজ মাইন, MINE, এই যে মাইন, মাইনটা কি? মাইনটা হচ্ছে পজেসিভ ফর্ম, পজেসিভ। The word possessive means possession of something, কোন জিনিসের অধিকার বোঝাবে, ঠিক আছে? কোন জিনিসের অধিকার বোঝাবে, যেটাকে পজেসিভ বলা হয়। আচ্ছা, এখানে ওয়ান ওয়ার্ড যেগুলো আছে দেখো তো, 36, পরের পেজে 36। এ পার্সন হু ইটস টু মাচ, যে অনেক বেশি খায়। সব যে খায় তাকে অমনিভোর বলা হয়, আর যে বেশি খায়। গ্লাটন মানে জানো? গ্লাটন মানে লোভী, আর গ্লাটনি মানে হচ্ছে লোভ, ঠিক আছে? গ্লাটন মানে লোভী, এই গ্লাটনটা হবে, ঠিক আছে? লোভী মানুষই তো বেশি খায়, তাহলে এটা কি হবে? গ্লাটন হবে।
গ্লাটন মানে লিখে রাখো গ্রিডি, GREEDY, GREEDY, গ্লাটন। ঠিক আছে। সেন্সুয়ালিস্ট, সেন্সুয়ালিস্ট মানে কি বলবো, যার মধ্যে সেন্সুয়ালিস্ট, এ পারসন হু হ্যাভ এ গ্রেট সেন্স, এমনি বলতে পারো, এটা সেরকম ভাবে কিছু মিনিং আসবে না। আর রিভিলার, রিভিলার মানে হচ্ছে রিভেলার, হু এনজয়স নয়েজি মানে ফান, সেলিব্রেশন, ফেস্টিভিটি, পার্টি, এগুলোকে মানে খুব এক্সাইটেড পারসন, মানে যেগুলো একটু যে ফুর্তিবাজ লোক, যে খুব মজা গোলমাল হবে, একটু পার্টি হবে, ফেস্টিভিটি আনন্দ উৎসব হবে, এগুলোকে ভালোবাসি। এ পারসন হু লাভস অর হু এনজয়স ফান, সেলিব্রেশন, ফেস্টিভিটি, পার্টি, হ্যাঁ, আনন্দ উৎসব মূলক মানে উৎসবে যে মেতে ওঠে, এই ধরনের পার্সনকে বলা হয় রিভিলার। তাহলে রিভিলার জেরক্স দিয়েছি মানে ওখানে লিখে রাখতে হবে, জেরক্সের সাথে ওখানে রিভিলার ব্র্যাকেটে লিখে রাখো, এ কাইন্ড অফ পার্সন হু এনজয়েস, এ কাইন্ড অফ পার্সন হু এনজয়েস, দেখো হয়ে গেছে, হু এনজয়েস noisy, 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 fun, 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 celebration, 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 festivity, 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 etc. আর লিখতে হবে না, বুঝে নেবে, ছেড়ে দেবো তো। হুম, ঠিকই তো আছে। কোনটা হবে বলেছিলাম তো, 38-এরটা বলেছি, 40-এরটা বলেছি, 39-এরটা বলেছি, 40-এরটাও 41-এরটাও বলেছি। বলো 37, ভেরি প্লিজিং টু ইট, যেটা খেতে খুব ভালো, প্লিজিং মানে খুব ভালো, এন্টারটেনিং খেতে খুব ভালো লাগে, ইনএডিবল, ডিসগাস্টিং, টুথসাম, আরেকটা টেস্টলেস, কোনটা হবে? এটা টুথসাম হবে। ইনএডিবল, এডিবল মানে যেটা খাওয়ার যোগ্য, সেটাকে এডিবল অয়েল, বিভিন্ন তেল জাতীয় জিনিসগুলো দেখবে লেখা থাকে এডিবল অয়েল, খাবার যোগ্য যেটা, এডিবল, এডিবল মানে সুইটেবল, আর ইনএডিবল মিন্স নট সুইটেবল টু ইট। ইনএডিবল ওয়ার্ডটার মিনিং লিখে রাখবে, নট সুইটেবল টু ইট, ইনএডিবল মানে হলো নট সুইটেবল টু ইট। ইনএডিবল মানে কি বললাম, নট সুইটেবল টু ইট। টুথসাম মানে যেটা আমাদের দাঁত, মানে কি বলবো, টুথসাম মানে ডেলিসিয়াস লিখে রাখো, টেস্টি, টুথসাম মিন্স ডেলিসিয়াস আর টেস্টি। টেস্টলেস মানে বলার দরকার নেই আর, ডিসগাস্টিং মানে জানো তোমরা, এটা খুব পছন্দের নয়, যে জিনিসগুলো খুব বিরক্তিকর, ইরিটেটিং, ডিসগাস্টিং, ইনসাল্টিং, এরা সিমিলার ওয়ার্ড প্রায়। আচ্ছা 38, ওয়ান হু ডাজ নট টেক এনি অ্যালকোহলিক ড্রিঙ্ক, এটা আমি পড়িয়েছিলাম আগে, বলছিলাম টি টোটালার,
ওটা ডাজ নট ওয়ার্ডটা আগের দিন মনে হয় অ্যাড করা হয়নি, দেখবে খাতাতে। হু নেভার ড্রিঙ্কস অ্যালকোহল, এটা হচ্ছে টি টোটালার। ওয়ান হু ডাজ নট টেক এনি অ্যালকোহলিক ড্রিঙ্ক 38, এটা হবে টি টোটালার। কোনটা হবে? টি টোটালার। সেন্ট মানে সন্ন্যাসী, জানো। ফরেস্টেলার, ফরেস্টেলার মানে লিখে রাখো ওয়ান হু প্রিভেন্টস, ফরেস্টেলার মানে লিখে রাখো one who one who prevents or anticipates, one who prevents or anticipates thing. One who prevents or anticipates something. ফরেস্টেলার এক ধরনের পার্সন কোনো কিছুকে যে প্রতিবাদ করে, সবসময় প্রিভেন্ট করে, বাধা দেয় যে কোনো জিনিসে, কোনো কিছু আনফেয়ার দেখলে যে প্রিভেন্ট করে, তাকে কি বলে? ফরেস্টলার। ফরেস্টলার মিন্স ওয়ান হু প্রিভেন্টস, PREVENTS, or anticipate something, প্রতিবাদী লোক। আচ্ছা, ভেজিটেরিয়ান মানে জানো? যে শাক পাতা ঘাস এসব খায়, ভেজিটেরিয়ান। ওয়ান হু ডাজ নট ইট মিট অর মিট। তারপর এ ডিজিজ হুইচ অ্যাটাকস মেনি পিপল ইন এ পার্টিকুলার এরিয়া ইন ওয়ান টাইম, এটাকে কি বলা হয়? এপিডেমিক। আচ্ছা, প্যান্ডেমিকটা কি? বলো, প্যান্ডেমিক। এখানে ইন এ পার্টিকুলার রিজিয়ন বলে দিয়েছে বলে একই এপিডেমিক হলো। আর প্যান্ডেমিক মিন্স এটা হচ্ছে আরো বৃহৎ আকারে যখন ছড়িয়ে যায় বিভিন্ন কান্ট্রি। লিখে রাখবে, প্যান্ডেমিক মানে হচ্ছে ডিজিজ স্প্রেডিং অ্যাক্রস, ডিজিজ স্প্রেডিং অ্যাক্রস মেনি কান্ট্রিজ। যখন অনেকগুলো কান্ট্রির মধ্যে স্প্রেড করে তাদেরকে বলা হয় প্যান্ডেমিক। আর সার্ডনিক ওয়ার্ডার মানে লিখে রাখবে সার্ডনিক। সার্ডনিক মানে হচ্ছে মকিং, MOCKING, মকিং। মকিং আর লিখে রাখো সার্কাস্টিক, এই ওয়ার্ডটা মনে রাখো, সার্কাস্ট, সার্কাস্টিক। ভোকাবুলারি একটু একটু বাড়াতে হবে। সার্কাস্টিক আর মকিং, যেটা একটু ব্যঙ্গাত্মক, যেটাকে বলা হয় সার্ডনিক পাওয়ার, মিনস ব্যঙ্গাত্মক মূলক কিছু ক্ষমতা। মানে কিছু পার্সনের দেখবে সার্ডনিক পাওয়ার থাকে, সার্ডনিক, সার্কাস্টিক, মকিং, মানুষকে খুব ইজিলি হাসাতে পারে, ঠিক আছে, এন্টারটেইনমেন্ট করতে পারে, এটাকে সার্ডনিং বলা হয়। সার্ডনিং, সার্কাস্টিক, মকিং, এই ওয়ার্ড গুলো ইউজ হয়। আচ্ছা, একাডেমিক মানে বুঝতে পারছো, এটা বলার কিছু নেই। তারপর দেখো, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, মিসান্থ্রোপিস্ট। ফিলান্থ্রোপিস্ট মিন্স হু লাভস ম্যানকাইন্ড। একজন পার্সন যে মানুষকে ভালোবাসে তাকে ফিলান্থ্রোপিস্ট বলা হয়। ফিলান্থ্রোপিস্টের হাইলাইট করে লিখে রাখো, এ পার্সন হু লাভস ম্যানকাইন্ড, হু লাভস ম্যানকাইন্ড, তাকে ফিলান্থ্রোপিস্ট বলা হয়। অপশন বি তে দেখো লেখা আছে মিসোগিমিস্ট, মিসোজিনিস্ট আছে, মিসোজিনিস্ট। আরেকটা আছে হিউম্যানিটেরিয়ান। মিসোগেমিস্ট মানে কি বলেছিলাম বলো তো? মিসোগেমিস্ট মানে সে পার্সন হু হেটস দ্য সিস্টেম অফ ম্যারেজ। আর মিসোজিনিস্ট ওয়ার্ডটা লিখে রাখো, মিসোজিনিস্ট, MISOGYNIST,
এ পার্সন, লিখে রাখো, এ পার্সন হু হেটস অর ডিসলাইকস, এ পার্সন হু হেটস অর ডিসলাইকস, যে অপছন্দ করে, shows prejudice against women, dislikes, prejudice against women। আগেকার দিনে দেখবে কিছু ওমেনদের ওপর প্রেজুডিস ছিল। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ সতীদাহ প্রথা এগুলোকে সহজ করেছিল, এগুলোকে রিপিল করেছিল, এগুলোকে অ্যাবলিস্ট করেছিল। রিপিল, অ্যাবলিস্ট এই ওয়ার্ড গুলো মনে রাখবে। কোন একটা আইন যেটা তুলে দেওয়া হচ্ছে যেটাকে রিপিল করে দেওয়া বলা হয় বা অ্যাবলিস্ট করে দেওয়া হয়। তাহলে এখানে মিসোজিনিস্ট মানে বললাম এই পার্সন হু হেটস অর ডিসলাইক প্রেজুডিস, প্রেজুডিস মানে সংস্কার, কাস্টমস বা কালচার, প্রেজুডিস মানে এটা। এগেনস্ট ওমেন, ওমেনস্টের এগেনস্টে যে প্রেজুডিস কাস্টম ছিল সেগুলোকে যারা ঘৃণা করতো তাকে মিসোজিনিস্ট বলা হতো। আর মিসোগেমি মানে কি বলেছিলাম? মিসোগেমি, a kind of person who hates the system of marriage, the system of marriage, ম্যারেজ নামক সিস্টেমটাকে যে হেট করে তাকে মিসোগ্যামি বলা হয়। হিউম্যানিটেরিয়ান মানে মানবতাবাদী, তোমরা জানো যে মানুষকে ভালোবাসে, ওই ফিলান্থ্রপিস্টের মতোই হবে। ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে হিউম্যানিটেরিয়ান, তার মধ্যে মানুষত্ব একটা বোধ আছে, মানুষের প্রতি ভালোবাসা আছে, হিউম্যানিটেরিয়ান, এটা হচ্ছে হিউম্যানিটেরিয়ান। আচ্ছা, মিসানথ্রপ লাস্ট, এটা অ্যান্সার হবে যেটা হচ্ছে হু হেটস ম্যানকাইন্ড, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড। 40-এ তাহলে আনসার কোনটা হলো? মিসানথ্রপ, এ পার্সন হু হেটস ম্যানকাইন্ড, যে মানুষ ঘৃণা করে, বুঝে গেছে? আর যে মানুষকে ভালোবাসে, হু লাভস ম্যানকাইন্ড, ফিলান্থ্রপিস্ট বলবে বা হিউম্যানিটেরিয়ান। ঠিক আছে, তারপর দেখো ওয়ান ওয়ার্ডস আছে, এ ম্যান হু হেল্পস এ স্ট্রেঞ্জার অর এ পার্সন ইন এ ডিফিকাল্টিজ। হ্যাঁ, কোনটা হবে? অ্যালট্রুইস্ট বলছো? আচ্ছা, অল্ট্রুইস্ট মানে কি? আচ্ছা, সামারিটান বলো। প্রথম অপশন বাই অপশন আমরা ডিসকাস করছি। এ গুড সামারিটান মানে হচ্ছে বে গুড পারসন, মানে সে গুড, ভালো মনের মানুষ। এ গুড সামারিটান মানে হচ্ছে, এটা ইডিয়মসেটিক এক্সপ্রেশন। যদি সামারিটান বলো, সামারিটান মানে হচ্ছে এ গুড বিহেভিয়ার, যার গুড হার্টেড পারসন আমরা গুড সামারিটান বলতে পারি, মানুষকে হেল্প করে। তাহলে এটাই হবে আনসার। ঠিক আছে, 41 এর এ হবে সামারিটান। সামারিটান মানে হচ্ছে হেল্পফুল পারসন, লিখে রাখবে, হেল্পফুল পারসন। মার্সিনারি, অপশন বি তে যেটা আছে লিখে রাখো, পারসন, এ পারসন হু ওয়ার্কস অনলি ফর মানি, হু ওয়ার্কস অনলি ফর মানি অর রিওয়ার্ড, মানি অর রিওয়ার্ড। হ্যালো, আমি 11:30 দিকে যাচ্ছি। আড়াইটার দিকে, আড়াইটায় যাবো তাহলে। 4টার থেকে তারপর ক্লাস আছে, 4টা থেকে, হ্যাঁ আছে। ঠিক আছে, আড়াইটা থেকে ক্লাস, আড়াইটা। দেখো, তারপর যেটা হচ্ছে কি বললাম, মার্সিনারি। মার্সিনারি কি বললাম বলো তো? হু অলওয়েজ,
ওয়ার্কস অনলি ফর মানি আর রেওয়ার্ড, তাই তো? যার মধ্যে কোনো লয়ালটি নেই, কোনো প্রিন্সিপাল নেই, শুধু টাকার জন্য, রিওয়ার্ডের জন্য, কিছু পাওয়ার জন্য কাজ করে, তাই তো? এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে মার্সিনারি। তারপর হচ্ছে স্টোইক, বলো। কন্ট্রোল হিমসেলফ ইন এভরি সিচুয়েশন, ইন a person who always controls himself in every situation, in very danger or in very excitement or happiness। দু ধরনের সিচুয়েশনে, ভালো করে মন দিয়ে শোনো, দু ধরনের সিচুয়েশনে যে নিজেকে কন্ট্রোল করতে পারে, প্রচন্ড আনন্দেও লাফিয়ে দেয় না, ঠিক আছে, আর প্রচন্ড কষ্ট হলেও সারাদিন ধরে কাঁদবে, এরকমটা নয়, নিজেকে কন্ট্রোল করতে পারে, সেই ধরনের পার্সোনালিটিকে স্টোইক বলা হয়। স্টোইক, এই জিনিসগুলো মনে রাখতে হবে, যে কোনো সময় যে কোনো জায়গাতে কাজে লাগতে পারে। কেমন আসলে অ্যানালজি থাকে, দেখবে ম্যাথমেটিক্স এর কিছু অ্যানালজিতে কিছু কোশ্চেন থাকে, কিছু ওয়ার্ড মিনিং এ, যেগুলোতে কিন্তু অনেক সময় লাগে। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা ওয়ার্ড, আজ থেকে টার্গেট নাও যে ইংলিশের নতুন যে কোনো ওয়ার্ড পাবো, সেই ওয়ার্ডটার কি ফর্ম, সেটা নাউন ফর্ম নাকি ভার্ব ফর্ম নাকি অ্যাডজেক্টিভ ফর্ম, সেটা আগে শিখবো প্রথমত। সে ওয়ার্ডটার রিলেটেড কোনো মিনিং, যে এখনকার দিনে জানা কোনো অসুবিধাই নেই, তুমি যে কোনো ভাবে ফোনে যদি কাজে লাগাও, সার্চ করে দেখো সেটা কোন ফর্মে আছে, সেটার মিনিং রিলেটেড সিনোনিমাস কিছু ওয়ার্ড যেগুলো তুমি জানো কিনা, সেগুলো সবসময় একটু কি এবং কেন, এই মাইন্ডসেটটা নিয়ে জানার চেষ্টা করো। তারপর দেখো আলট্রুইস্ট। আলট্রুইস্ট মানে কি? দেখো আলট্রুইস্ট হচ্ছে ইজ এ কাইন্ড অফ পার্সন, altruist is a kind of person, যা না জানলে লিখে রাখবে, who thinks about others and helps selflessly। এটাও তুমি করতে পারো, কিন্তু ডিফিকাল্টি সিচুয়েশনে বলেছে বলে আমি এটা করলাম, কিন্তু এটাও অপশন যদি শুধু আলট্রুইস্ট থাকে, আলট্রুইস্টও কিন্তু হতে পারে, ঠিক আছে? তুমি ঠিকই বলেছিলে যে আলট্রুইস্ট মানে ওইরকম যে হেল্পফুল পারসন। altruist is a kind of person who helps others selflessly, যে সেলফলেসলি হেল্প করে। সামারিটান মানে হচ্ছে গুড বাই কাইন্ড হার্টেড পিপল, যে কোনো সময় যে হেল্প করে, এটাও ডিফিকাল্টি সিচুয়েশনে, এটা সামারিটান করলাম। আর altruist মানেও প্রায় সেম, একই ধরনের ওয়ার্ড। আচ্ছা, প্রিপোজিশন দুটো বলে দিচ্ছি, দেখো। Many people are carried dash by COVID-19, কি হবে? ক্যারেড অফ হবে, ও ডবল এফ। অফ মানে কি? কোনো কিছু থেকে দূরে যাওয়া, কিছু জন কোভিড-19 থেকে দূরে চলে গেছে, মানে কি তারা হারিয়ে গেছে, মারা গেছে, ক্যারেড অফ হবে। ক্যারেড অ্যাওয়েটাও অনেক সময় এরকম মিনিং করে, কিন্তু কোনো জিনিস নিয়ে যাওয়াকে ক্যারেড অ্যাওয়ে বলা হয়, তার জন্য আমরা এখানে ক্যারেড অফ করলাম, ঠিক আছে? ক্যারি আউট, ক্যারেড আউট মানে এক্সিকিউট, কোনো জিনিস, কোনো কাজ সম্পাদন করা, তাহলে ক্যারেডের পর আউট হতো, ঠিক আছে? ক্যারি আউট মানে কি বললাম, কোনো কাজ এক্সিকিউট করা। ক্যারেড অ্যাওয়ে, কোনো জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করে নিয়ে যাওয়া। ক্যারেড অফ, অফটা এখানে হবে কারণ ক্যারেড অফ মিনস হবে ডাই বা মারা যাওয়া, বাই কোভিড-19, মারা গিয়েছিল, ঠিক আছে? তারপরেরটা দেখো, দ্য ওল্ড ম্যান কুড নট কল, কল ইন হবে না, অন হবে না, আপ হবে, কল আপ, কল আপ লাস্ট ইয়ার্স অ্যাক্সিডেন্ট। মনে রাখবে কল দিয়ে যে ফ্রেজাল ভার্ব গুলো বলছি এগুলো খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কল ইন মানে হচ্ছে ইনভাইট, লিখে রাখবে ওই সাইডে, কল ইন, কল ইন মানে হলো ইনভাইট। কল আপ মানে রিমেম্বার বা রিকল, ঠিক আছে?
কল ফর মানে ডিমান্ড, ঠিক আছে। কল অফ মানে ক্যান্সেল, কল অফ মানে ক্যান্সেল, এই চারটা লিখে রাখো। আরেকটা লিখে রাখো, কল অ্যাট মানে হচ্ছে ভিজিট এ প্লেস, ভিজিট, কল অ্যাট, কল ফর ডিমান্ড, ঠিক আছে। এগুলোই থাক, বাকিগুলো একটু দেখো বাড়িতে, পরের দিন করব। আজকে আর জিকে ক্লাস করছি না, সবাই আসবে, পরের দিন করবো। রেকর্ডিং করে নেবে, আপলোড করে দেবো, ঠিক আছে।